শুভ দুপুর প্রিয় দর্শক, একুশে টেলিভিশনের প্রতিদিনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান একুশে দুপুরে সবাইকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা আপনাদেরকেও যারা দেশের বাইরে বসে একুশে দুপুর দেখছেন। দর্শক, আজ আমাদের সাথে গল্প স্বল্প পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফ্যাশন হাউস লাবণ্যর কর্ণধার নাসরিন রুমি। আর অতিথিকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সুবর্ণা নওয়াদির। আপনাদের জন্য আমাদের এবারের আয়োজন এই দিনে পর্বে থাকছে বিশেষ দিন এবং বিশিষ্ট জনের জন্মমৃত্যুর শ্রদ্ধাঞ্জলি। ভারতবর্ষের মননশীল জীবনবাদী ছবির জগতে যাদের নাম আলোচিত হয় তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন ঋত্বিক ঘটক। 1925 সালের 4 নভেম্বর তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন। ছাত্র অবস্থাতেই লেখালেখির সাথে যুক্ত ঋত্বিক ঘটকের বিমল রায়ের সহযোগী হিসেবে চলচ্চিত্র জগতে আগমন ঘটে। বিমল রায় প্রযোজিত তথাপি ছবির সহকারী পরিচালক ও অভিনেতা হিসেবে কাজ শুরু করেন। পরবর্তীতে ছিন্নমূল, কুমারী মন, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, যুক্তি তক্ক আর গপ্প ইত্যাদি ছবিতে অভিনয় করেন। তাঁর প্রথম পরিচালিত ছবি নাগরিক, প্রথম মুক্তিপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ছবি অযান্ত্রিক মুক্তির সাথে সাথে তিনি শক্তিশালী চলচ্চিত্রকার হিসাবে খ্যাতি লাভ করেন। এরপর তিনি একে একে নির্মাণ করেন বাড়ি থেকে পালিয়ে, মেঘে ঢাকা তারা, কোমল গান্ধার, সুবর্ণরেখা, তিতাস একটি নদীর নাম, যুক্তি তক্ক আর গপ্প। তথ্যচিত্র ওরাও, ওস্তাদ আলাউদ্দিন খান, সায়েন্টিস্ট অফ টুমরো, পুরুলিয়া চৌ। 1965 সালে পুনা ফিল্ম ইনস্টিটিউটে ভিজিটিং প্রফেসর হিসেবে যোগদান করেন এবং পরবর্তীতে অধ্যক্ষ নিযুক্ত হন। 1969 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী উপাধিতে ভূষিত হন। 1975 সালে যুক্তিতক্ক গপ্প ছবির শ্রেষ্ঠ কাহিনীর জন্য ভারতের জাতীয় পুরস্কার লাভ করেন। 1976 সালের 6 ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। আজ এই চলচ্চিত্র ব্যক্তিত্বের জন্মদিনে তার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। দর্শক, এবারে আমন্ত্রিত অতিথির সাথে গল্প স্বল্প আমাদের স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন ফ্যাশন হাউস লাবণ্যর কর্ণধার এবং ফ্যাশন ডিজাইনার নাসরিন রুমি। আসুন কথা বলি আমাদের আজকের অতিথির সাথে। স্বাগত একুশে দুপুরে। ভীষণ ভালো লাগছে রুমি আপা, আপনাকে পেয়েছি। অনেকগুলো বিষয় নিয়ে কথা বলার ইচ্ছা এবং আপনাকে প্রথমে বলি ভীষণ ভালো লাগছে দেখতে। মনে তো হচ্ছে না, খুব ভালো লাগছে। তো প্রথমেই যদি বলি যে ফ্যাশন ট্রেন্ড নিয়ে কথা বলি এবং আমাদের এই তো গরম শেষ হয়ে এখন তো মানে হেমন্ত চলছে, তো হেমন্তকালের পরেই তো শীত চলে আসে, শীত আসি আসি করছে। তো এই অবস্থায় আমরা দেখছি যেমন আজকে আপনি খুব চমৎকার একটা শাড়ি পরেছেন, খুব সম্ভবত আপনার নিজের করা, এবং এটা একটা ডার্ক কালার। আমাদের রেড সবসময় শক্তির রং, ভালোবাসার রং হিসেবে লালকে বলা হয়, এবং সেটার সাথে কমলার একটা কম্বিনেশন। তো যদি বলেন যে এই সময় যে কালার ট্রেন্ডটা চলছে, নিশ্চয়ই সেখান থেকে আপনি পড়েছেন, এখনকার কালার ট্রেন্ডটা আসলে কি? এখন শীতকাল এসছে তো এখন ডার্ক কালার গুলো মানুষ বেশি প্রেফার করবে, যত ডার্ক কালার ব্রাইট কালার গুলো পড়তে পারে। তাই এটা অ্যাকচুয়ালি যখন ইচ্ছা হয় পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সে পড়তে পারে। আমি রেড কালার আজকে নিয়েছি, সবসময় হোয়াইট পরি, ব্ল্যাক পরি, ইচ্ছা করে একটু চেঞ্জ। না, ইউ আর লুকিং ডিফারেন্ট এন্ড ভেরি গর্জিয়াস ইন ফ্যাক্ট। তো এই যে আমাদের দেখা যায় যে যদি ফ্যাশন হাউস গুলোর কথা বলি, না আমাদের ফ্যাশন হাউস গুলো কিন্তু প্রত্যেকটা সিজনে আলাদা আলাদা কালেকশন তৈরি করে। তো লাবণ্যর এবার শীতের জন্য কি কালেকশন রয়েছে? লাবণ্যের যেটা এই হচ্ছে যে এখন হুডি আইটেম, হুডি দিয়ে পাঞ্জাবি যেগুলো, এইগুলো শীতের কুয়াশার জন্য হালকা কটনের উপরে এটা থাকবে। তো এরকম ডার্ক কালার গুলোই বেশি আমরা এখন এই সময় যত থ্রো করা যায়, খদ্দর কাপড় এগুলো খুব ভালো চলবে। ওইটাকে টাইডাই করে এই ধরনের এই সিজনের জন্য আমরা রেডি হচ্ছি আর কি। শাল আমরা জানি, এই জায়গাটায় আমি আসছিলাম আপা, যে শাল আমরা সবসময় জানি যে লাবণ্যর কিন্তু একটা স্পেশাল আইটেম হচ্ছে শল গুলা, এবং স্টল গুলো ভালো। জি, এবং শলের মধ্যে দেখেছি আপনি সবসময় খুব হাতের কাজগুলো করান, খুব সুন্দর। তো এবার কি সেটা থাকছে? হ্যাঁ, থাকছে। আচ্ছা, এই তো গেল আমরা যদি লাবণ্যর কালেকশনের কথা বলি, তাহলে তো শুনলাম আর কি। তো আমার খুব জানতে ইচ্ছে করছে আপা, আমরা জানি যে আপনি
খুব স্ট্রাগল করে আজকের যে লাবণ্যর এই অবস্থান সেই জায়গায় মানে দাঁড় করিয়েছেন। সেই জায়গা থেকে অবশ্যই নারী এন্টারপ্রেনার হিসেবে আপনার একটা আলাদা অবদান রয়েছে এবং আপনাকে দেখে অনেকেই কিন্তু অনুপ্রাণিত হয়ে এই কাজের সাথে যুক্ত হয়েছেন। তো সেখান থেকে যদি আপা বলেন, আপনি যে আপনার শুরুটা নিশ্চয়ই খুব সহজ ছিল না, না, সেটা সেটা কিভাবে ঠিক হয়েছিল? আছে। প্রথমে একটু কারেকশন করে দিই, এই শাড়িটা আমার উইভিং না, তবে তাঁতের শাড়ি। আমরা ডিজাইনটা বড়জোর একটু চেঞ্জের জন্য বলি, এছাড়া আর ওরাই উইভ করে। আমরা জি। কিন্তু মানে আপনার তত্ত্বাবধানে হ্যাঁ, ডেফিনেটলি না, এটাই। আমার কিছু শাড়ি তত্ত্বাবধানে থাকে, এই শাড়িটা যেমন আমার তত্ত্বাবধানে না, কিন্তু আমাদের সাজেশন অনুযায়ী আর কি এতটুকু। তো এটা হয়েছে কি, ওরাই এত এখন এক্সপার্ট হয়ে গেছে, ওরাও ভালো ভালো ডিজাইন, মানে আমাদের এই কনসেপ্ট গুলো বিভিন্ন হাউজের এগুলো পেতে পেতে ওরাও কিছুটা গ্রুমড আর কি। ইনফ্যাক্ট আমাদের উইভার যারা আছে তাদের তো বিশ্বব্যাপী নাম শোনা। হ্যাঁ, আরেকটা হয়েছে যে স্ট্রাগল সবাইকেই করতে হয়, কোনো স্ট্রাগল ছাড়া কেউ সাফল্য পাবে না আর কি জীবনে, সেটা হলো। তবে আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি বলবো যে আমাদের ম্যাক্সিমাম মহিলাদের তো বাচ্চা যখন একটু বড় না হবে ততক্ষণ পর্যন্ত আবার সে ফেরত আসতে পারে না আর কি, কারণ তাদের মানে বাচ্চার গ্রুমিং এর জন্য সময় দিতে হয়। তাদের একটা বুঝার বয়স পর্যন্ত 8, 9, 10 পর্যন্ত আমাদের সেই সময়টা কিন্তু সংসারে দিতেই হয়। বিভিন্ন এই যে তাদের বিভিন্ন সমস্যাগুলো রাইজ করে, যার জন্য এই সময়ের পরে ছেলে মেয়ে ম্যাট্রিক দেবার পরে কিন্তু মারা একটু সুযোগটা পায় ফিরে আসার জন্য। তো এই আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমার বাচ্চা ম্যাট্রিক দেবার পরে ইন্টারমিডিয়েটের সময় থেকে আমি শুরু করেছি, কিন্তু নিজেকে যে কোশ্চেনটা করেছেন, নিজেকে আগে কিন্তু গ্রুমড করে নিতে ফাঁকে ফাঁকে আমি সব জায়গায় কিছু না কিছু শিখেছি। এটা আমার নেক ছিল। একটা কোনো কিছু যদি আপনি লেগে থাকেন, আপনার টার্গেট থাকে, আপনি ডিসিশন যদি নেন যে আমি এই লাইনটাতে আসবো, এইভাবে আমি করব, তখন নিজেকে ওইভাবে আবার গড়ে নেওয়া আর কি। মানে সেই প্রস্তুতিটা আপনার অনেক আগে থেকেই ছিল। তারপরে আপনি আমরা জানি যে আপনি 90s এর দিক থেকেই ঘরে বসেই অনেক কাজ করতেন বুটিকের। পরে তো মেলা করে বাসাতেই কাস্টমাররা আসতো। জি জি। 2003 আপনি লাবণ্য আউটলেট ওপেন করলেন ফার্স্ট। তো তখন থেকে তো আমরা জানি যে লাবণ্যের কিন্তু একটা ক্লায়েন্ট গ্রুপ আছে যারা লাবণ্যের প্রত্যেকটা প্রোডাক্ট খুব পছন্দ করে এবং খুব আনন্দের সাথে গ্রহণ করে। তো সেই জায়গা থেকে যদি বলি আপা, এখন যারা কাজ করছে, নিজে হয়তো ঘরে কাজ করছেন, অনেকের অনেক কোর্স করা আছে কিংবা ভালো কাজের নিজেরই আইডিয়াস গুলো আছে, তারা যদি এই মানে আপনি যে বয়সটা কথা বলছিলেন, দেখা যাচ্ছে এটা ম্যাক্সিমামই হয় কি যে আফটার 30 হয়তো মেয়েদের অনেকে যারা ফেরত আসতে পারে না, তখন হয়তো চাই যে নিজে কিছু একটা করা, একটু সলভেন্ট হওয়া, তাদের জন্য আপনি কি বলবেন, কি সাজেশন দিবেন? ওই বাচ্চা পালার পাশাপাশি যা কিছু শেখার, এখন তো অনেক কোর্স গুলো হয়েছে, এটা যদি করে নিতে পারে এখন ভালো। ডিপ্লোমা কোর্স গুলো করে নিলে পাশাপাশি সেই সাথে নিজে আগে বাসাতে ক্লায়েন্ট তৈরি করা, মেলাতে পার্টিসিপেট করে নিজে আগে কতটুকু করতে পারছি, সেটাতে কিন্তু ভালো একটা মানে নিজের বিষয়টা, হ্যাঁ, ফিনান্সিয়ালি বিষয়টাও যাচাই করে নেওয়া, রাইট, ওটা করে নিয়ে তারপরে থ্রো করলে সেটা আমার মনে হয় যে আর মানে হেরে যাওয়ার ভয় থাকে না, মানে সাফল্য আপনি পাবেন আর কি, এত কষ্ট। মানে যাতে করে নিজের মানে শুরুটা একেবারে পাকাপোক্ত করে তারপরে বড় জায়গায় গিয়ে তখন জানি আর কোন ধরনের কোন প্রতিকূলতার সম্মুখীন। এখানে আরেকটা ব্যাপার একটু বলিনি, আজকাল তো আমরা যখন শুরু করেছিলাম তখন অত আকারে বেশি না, আমাদের আগে আরো সিনিয়ররাও সবাই সাদা কালো, আরং তো প্রথমে, তারপর অনেকে করেছে, ওনাদের দেখে দেখে আমরা এসেছি, আমাদের পরে যারা এসছে এখন ফ্যাশন হাউস এবং রাস্তা অনেকগুলো আছে যেগুলো বিভিন্ন পার্টির থেকে প্রোডাক্ট নিয়ে এসে শুধুমাত্র সেল করে, সব মিলিয়ে ফেলছে মানুষ আর কি। সেটা মানে ওটাকেও বুটিক্স বলছে, এটা এমনি বুটিক শব্দটা যেটা এসেছিল সেটা যাদের একটা আউটলেট ডিজাইনার প্রেজেন্ট থাকবে, কাস্টমারকে ডিরেক্টলি হ্যান্ডেল করবে এবং তার জিনিসটা রেডি করে দিবে, সেটা হলো বুটিক। এখন আমরা যেটা ফ্যাশন হাউস, সেটা হলো আমাদের বিভিন্ন ব্রাঞ্চ থাকছে, আমরা আমাদের প্রয়োজনে ব্রাঞ্চটা করছে, কিন্তু আমাদের গুলো আমাদের নিজস্ব ডিজাইন, নিজের একটা বুটিক আর ফ্যাশন হাউসের একটা বড় পার্থক্য।
হ্যাঁ, যে ফ্যাশন হাউস অবশ্যই নিজেরা ডিজাইন করবে, তাদের নিজস্ব ডিজাইনার থাকবে, ওয়ার্কার যে দিয়ে অন্য তারা জায়গায় তৈরি সাপ্লাই করবে, ওগুলো করবে, করবে তাদের না। নিজস্ব ব্রাঞ্চে সেল হবে। কিন্তু বুটিকে তো হয়তো বিদেশি প্রোডাক্টও থাকতে পারে সেখানে, বিভিন্ন না, রকমেরই হতে পারে, আমরা কিন্তু বিদেশি, না হ্যাঁ, বলছি ফ্যাশন হাউসে তো রাইট, সেটা হয় না না না, কখনো। রাইট, ঠিক মানে বলেছেন। এটাই একটা বেসিক পার্থক্য বুটিক আচ্ছা। এবং ফ্যাশন হাউসে। আর আসলে বুটিক, বুটিক শব্দটা তো একটা ফরাসি শব্দ যেটা অর্থ দোকান, হ্যাঁ। সো কিন্তু ফ্যাশন হাউস অর্থাৎ একটা কম্প্যাক্ট, আমরা জানি যেমন যে লাবণ্যতেও একেবারে শাড়ি থেকে শুরু করে সেখানে অনেক অ্যাক্সেসরিজ, হোম অ্যাক্সেসরিজও আছে, রাইট। অর্থাৎ এটা একদম কম্প্যাক্ট একটা হাউস। চেষ্টা তো করে আর কি, আমরা যে জানি যে যেরকম। লাবণ্যর একটা নিজস্ব ধারা আছে এবং নিজস্ব ক্লায়েন্ট গ্রুপ আছে। তো সেই জায়গাতে আপা আপনার কোন কোন বিষয়টা নিয়ে বেশি, যেমন শাড়ি, সালোয়ার কামিজ, আমি আপনাদের চাদর, রেসপন্স বেশি পাই কোনটা শাড়িতে, আমি দেখলাম আপনার ভালো লাগে পাঞ্জাবিতে। কোনটাতে? আমার শাড়িতে কাজ করতে অনেক মজা লাগে। আমি এমনিও ডিজাইনাররা পাঞ্জাবি থ্রি পিস এগুলোতে ডিজাইন করছে, কিন্তু শাড়িতে আমি বরাবরই আমার না নিজেরটা আমি দেখতে জানতাম, চাই। তারপরেও আজকে, কারণ আমি আপনার শাড়ির মডেলও হয়ে কাজ করেছি এবং অসাধারণ আপনার শাড়ির কাজগুলো অনেক ডিফারেন্ট হ্যাঁ, এবং অনেকে বলেছে, মোটিভস গুলো যারা অনেক সুন্দর। সবাই বলেছে এটা। এবং যাই হোক, আমার সমস্যা কি, পুঁজি স্বল্পতা। আমার বললাম না, আমাদের নারীদের ক্ষেত্রে আমার একদম খুব সম্পূর্ণ, চমৎকার অনেকে একটা পয়েন্ট হাজবেন্ড বলেছেন। বা অন্যরকম সাপোর্ট করে, বা নিজে হাজবেন্ড ওয়াইফ ইনভলভ হলে সেটাকে একটা এই করে, বা দুইজন পার্টনার মিলে করলেও। কিন্তু আমি কিন্তু একদম প্রথম থেকে আমার একাই একটু করতে একটু করে হয়েছে, গুছিয়ে রাইট। আপনি করেছেন। আমার পুঁজি আমাকে, এবং ব্যাংক এই প্রসঙ্গটা উঠলো যখন, এটাও জি, একটু বলেই প্লিজ। যে আমাদের ব্যাংক সাপোর্টটা কিন্তু নারী উদ্যোক্তাদের প্রপার ভাবে পায় না। অনেক ফ্যাক্টর, অনেক কিছু বের করতে Whereas হ্যাঁ এখন কিন্তু সব ব্যাংকগুলোতেই আপা বলছে, এসএমই কিন্তু বলছে। তাদের যেই সুদের যে পরিমাণ, ওটা সার্ভাইভ করতে পারে না, তারা নিয়ে কঠিন হয়। ওই তো ডিফল্টার হয়ে আপনার যাচ্ছে। কি মনে হয় আপা যে এই যে অবস্থা, নারী উদ্যোক্তাদের মানে সামনের দিকে এগিয়ে যাওয়াটাকে আরো মানে সুগম, তাদের পথটাকে সুগম করার জন্য আমি সরকারের কি হ্যাঁ, ভূমিকা সেটা রয়েছে এই সেটা ক্ষেত্রে? হচ্ছে কি, সরকার প্রথমে দেখতে হবে যারা 35 এজ গ্রুপটা ভাগ করে ফেলা উচিত। সেই এজ গ্রুপটা নারীদের ক্ষেত্রে স্পেশাল। আমি এই মুহূর্তে, আমি যদিও ছেলে মেয়ে সবার সাথে করছে, কিন্তু আমি এই প্রসঙ্গে এখন বলছি শুধুমাত্র নারীদের ক্ষেত্রে, যাদের এজ গ্রুপটা ভাগ করে ফেলা উচিত। যারা ক্লাস 9-10-এ রেখে দেয়, তখন তারা জবেও কিন্তু রিটার্ন করতে পারছে না। তাদের ক্ষেত্রে হয় কি, ওই ফ্যামিলির জন্য স্যাক্রিফাইসটাই তাকে করতে হয়, এবং ওই মানে যত কথা, না পারা, ব্যর্থ সবকিছুই কিন্তু তার মাথায় নিয়েই কিন্তু এগোতে হবে, একটা স্ট্রাগল নামছে। তা ওইসব নারীদের ক্ষেত্রে কিছুটা ওই যে সামাজিক উন্নয়নের খাতে যেমন ব্যাংকগুলোকে এগিয়ে আসা উচিত, জি। তাদের ক্ষেত্রে সুদের হারটা একদম কমিয়ে দেওয়া উচিত, যাতে তারা সার্ভাইভ করতে পারে। এবং আমাদের এখন যে যেটা হচ্ছে, ট্র্যাডিশন গুলা এবং আমাদের যে ফ্যাশন হাউসের যে একটা ঐতিহ্য তৈরি হয়েছে, সেটাকে যেন সামনের দিকে নিয়ে যেতে পারি। এখন আমরা কিন্তু একদম শেষে চলে এসেছি উপরে আপা। ভাষা কিন্তু এখন প্র্যাকটিক্যালি আসলে কিন্তু সুদের মানে নিতে পরিমাণে গেলে সেটা অনেক অনেক ঝামেলাপূর্ণ একটা এখানে বিষয়। আরেকটাও কথা বলে নিই, আমরা যারা দেশজ তাঁত নিয়ে কাজ করি, ইম্পোর্টেড আইটেমের সাথে আমাদেরকে কিন্তু গুলিয়ে ফেলছে। আমরা সবসময় যেটা বলে আসছি, ওদের ভ্যাট আমাদের একই সমান করে ফেলছে। ওরা ইন্ডিয়ান প্রোডাক্ট 1000 টাকা দিয়ে কিনে 4-5 হাজার টাকাও সেল করতে পারছে, প্রফিটটা ওইভাবে রাখতে পারছে। আমরা কিন্তু একদম মিনিমাম প্রাইসে আমরা দিতে পারছি, কিন্তু সেখানে আমাদের সমানভাবে ধার্য, এবং দোকানের ভাড়ার উপরেও এখন ভ্যাটটা। আমাদের এই দেশজ যারা প্রোডাক্টের উন্নয়ন নিয়ে কাজ করছে, তাদের এই জিনিসটা একটু সরকারকে আলাদা করে ফেলা উচিত, তাহলে কিছু একটা দেশের। এটা আপনি খুব চমৎকার বলেছেন আপা, স্পেশালি অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এসে সময় দেওয়ার জন্য এবং চমৎকার একটা আলোচনা উপহার দেওয়ার জন্য। আমার মনে হয় যারা দেখছে নারীরা, তারা অনেক উৎসাহিত হবে এবং সাহস পাবে আপনাকে দেখে। আপনার উপস্থাপনাও খুব সুন্দর। না, অনেক ধন্যবাদ আপা। তো আমাদের সেই সময় দেওয়ার জন্য আবারও ধন্যবাদ। আর আমাদের প্রত্যাশা থাকবে আপনিও আরো অনেক দূরে এগিয়ে যাবেন এবং আমাদের নারীদের অবশ্যই প্রতিনিধিত্ব করবেন। সবাই আপনাকে দেখে আরো অনেক সাহস পাবে। অনেক ধন্যবাদ। দর্শক, কথা হচ্ছিল আমাদের আজকের অতিথির সাথে। 21শে দুপুরে আজকের আয়োজন এই পর্যন্ত। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর থাকবেন 21শে টেলিভিশনের সাথেই। শুভ দুপুর।